রাজধানীর বাজারে চালের সংকট না থাকলেও দাম চড়া। ৫৪-৫৫ টাকার নিচে নেই মোটা চালের কেজি। চিকন চালের কেজিতে গুনতে হবে ৭০ টাকার বেশি। সরকারের ভর্তুকি মূল্যে চাল বিক্রি কর্মসূচির পরও দামে লাগাম টানা যায়নি। টিসিবির হিসাবে এক মাসে চালের দাম বেড়েছে ৭%। ইনকাম তো আর বাড়ে নাই, ইনকামের থেকে বাজারের দাম বেশি। চলমান পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন খাদ্য উপদেষ্টা। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। সরবরাহ বাড়াতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাজারে আমন ধান উঠলে কমবে দাম। আমিও তো আপনাদের মধ্যে মধ্যবিত্ত বাজার, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তা আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে। আশা করছি দ্রুতই ওঠা শুরু করবে। রোববার থেকে সরকারিভাবে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। এবার ৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি ধান ৩৩ ও চালের দাম ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ডিএসইর প্রধান সূচক। প্রথম ১.৫ ঘন্টায় সূচক বাড়ে ৯০ পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক পেরেছে ৩৯.৩০ পয়েন্ট, অবস্থান করছে ৫,৩৫৫ পয়েন্টে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে মাত্র ৩ কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৫৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় এমজেএল বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে আছে যমুনা ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে ওয়েস্টার্ন মেরিন, দ্বিতীয় আমান ফিড এবং তৃতীয় অবস্থানে আছে খুলনা পাওয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৮.৯০ পয়েন্ট, অবস্থান করছে ১৪,৮৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু গত অর্থবছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ছিল ৩২,০০০ কোটি টাকা। এর বেশিরভাগই গেছে কুইক রেন্টালে। উৎপাদন হোক বা না হোক, চুক্তি অনুযায়ী প্রতি বছর এভাবেই ক্যাপাসিটি চার্জ বাবদ খরচ হাজার হাজার কোটি টাকা। এ নিয়ে তীব্র সমালোচনার পরও আইনটির ৯ ধারায় দায়মুক্তির সুযোগ থাকায় এতদিন নেওয়া যায়নি কোনো পদক্ষেপ। তবে এবার আওয়ামী লীগ সরকারের করা ওই আইনের ২টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। ওই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এছাড়া ওই আইনের ৬-এর ২ ধারায় বিদ্যুৎ কেনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর একক ক্ষমতা দেয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। ৬-এর ২ ধারায় যেটা বলা ছিল যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারে। রিটকারী আইনজীবীর অভিযোগ, লুটপাটের সুযোগ দিতে আইন করে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রায়ের নির্দেশনা অনুযায়ী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিল করতে পারবে সরকার। একই সঙ্গে সরকারি কেন্দ্রগুলো পেয়েছে পুরো মাত্রায় উৎপাদনের সচল রাখার নির্দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা অর্জন ও সংস্কারের কথা তুলে ধরা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে। জানানো হয়, সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। এরই অংশ হিসেবে ১ মাসের মধ্যে অবসরে যাচ্ছেন ৬ থেকে ৭ রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে মুখপাত্র তৌফিক হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, যা ভালোভাবে নিচ্ছে না ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সময়
ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কিছু জানায়নি। আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। ভারতের ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন, দেশটিকে অবহিত করা হয়েছে। তৃতীয় কোনো দেশে যাবার জন্য ভিসা প্রত্যাশীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন মুখপাত্র। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত, সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু ওই যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান, এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি, এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। বিগত আওয়ামী লীগ সরকার ও দলের কতজন ভারতে পালিয়ে গেছেন তার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মুখপাত্র। জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর কামরুল ইসলাম ও দূতাবাসের এক কর্মী স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। এখন আমরা এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।